এবং তাদেরকে আমরা ফুল দিয়ে সংবর্ধনা জানানোর জন্য কিন্তু অনেকে এসেছেন এবং এখানে এক ধরনের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের সামান্য একটু ইশারাতেই আমাদের ৫৭ বাংলাদেশি প্রবাসী যারা আমিরাতে বিভিন্ন সাজা প্রাপ্ত হয়েছিলেন তারা মুক্ত হয়েছে। সম্মানী ব্যক্তির সম্মান সারা বিশ্বেই থাকে, এটাই স্বাভাবিক। এই ৫৭ জনের মধ্যে ১৪ জন ইতিমধ্যে আমাদের দেশে এসেছেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। এয়ারপোর্টের মেইন ফটক থেকে তাদেরকে বিভিন্ন সংস্থা তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তারাও সেখানে তাদেরকে সংবর্ধনা জানিয়েছে। দেশের গভর্নমেন্টে আমাদেরকে অ্যারেস্ট করছেন, অ্যারেস্ট করে আমাদেরকে মোটামুটি ১০ বছর সাজা দিয়েছেন এবং বর্তমান গভর্নমেন্ট এবং ওই দেশের গভর্নমেন্টের তত্ত্বাবধানে আমরা আবার পুনর্জন্ম হিসেবে দেশে ফিরে আসছি। আপনাদেরকে এবং বর্তমান যে গভর্নমেন্ট আছেন ডক্টর ইউনূস সাহেবকে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিছনে যারা আছেন তাদেরকে জন্য সহি সালামতে দেশে ফেরত নিয়ে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাই। এই যে ৫৭ বাংলাদেশি তারা আরব আমিরাতে তারা বিভিন্ন মেয়াদে তারা সাজাপ্রাপ্ত হয়েছিল শুধু একটু আন্দোলন করার কারণে। এখানে বলা হয়েছে যে যারা সেই আন্দোলনে যান নাই তাদেরকেও নাম দেওয়া হয়েছে। একটি কুচক্র মহল তাদেরকে সেই নামে ঢুকিয়ে তাদেরকে এই সাজার ব্যবস্থা করেছে। সেটা আমাদের বর্তমানের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি এটা সুন্দরভাবে এটা সমাধান করেছেন। শুধু এই বিষয় না, আমি মনে করি যে বর্তমানের যে আমাদের সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে যদি আমরা একটু সময় দেই তাহলে আমার বিশ্বাস তিনি তার মেধা এবং দক্ষতা দিয়ে যে কাজ করতে পারবেন আমার মনে হয় না কোনো দল সেটা পারবেন। আমরা তো ডক্টর ইউনূস সাহেবকে মূল্যায়ন করতে জানি না, চিনি না, কিন্তু জাপান বা আমেরিকা বিভিন্ন দেশের স্কুলের বইতে দেখবেন যে বাচ্চাদেরকে শেখানো হয় ডক্টর ইউনূসের জন্ম কবে, তারপর হচ্ছে কত সালে তিনি নোবেল পেয়েছেন, গ্রামীণ ব্যাংক তিনি প্রতিষ্ঠিত করেছেন কত সালে। এই যে বিভিন্ন তার জীবনী হিস্টোরিক্যাল বিষয়গুলো বিভিন্ন কান্ট্রির বইগুলোতে সেটা রয়েছে, অথচ আমরা বাংলাদেশি মানুষ ডক্টর ইউনূস সাহেবকে আমরা মূল্যায়ন করতে জানি না। তো এই যে যারা এই ৫৭ বাংলাদেশি তারা মুক্তি পেয়েছেন ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা তাদের আবার ভিসা কিভাবে আবার নতুন করে সব কার্যক্রম করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার সব বিষয় কিন্তু সাহায্য তারা করবে। এবং আমাদের বর্তমানে এই যে ৫ আগস্টের পরে আমাদের একটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। এই নতুন স্বাধীনতায় এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবেই চলতে পারি, স্বাধীনভাবেই কথা বলতে পারি। এই জন্য ডক্টর ইউনূস সাহেবের অনেক ভূমিকা রয়েছে এবং এই ভূমিকার পাশাপাশি ডক্টর ইউনূস সাহেবকে আমি মনে করি যে তার বাংলাদেশের যে সংস্কারগুলো করা খুবই জরুরি, সেই সংস্কার করাগুলো খুবই তাড়াতাড়ি করা দরকার বলে আমি মনে করি। কারণ চাঁদাবাজিটা কিন্তু এখনো বন্ধ হয় নাই। আপনি যদি চাঁদাবাজিটা একটু বন্ধ করতে পারেন আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে এবং ডক্টর ইউনূস সাহেবকে মানুষ দীর্ঘদিন এই প্রধান উপদেষ্টা হিসাবে চাইবে। আওয়ামী লীগ গেছে, এখন আবার অন্যান্য যে দলীয় যারা আছেন তারা কিন্তু চাঁদাবাজিটা অব্যাহত রেখেছে। এই চাঁদাবাজিটা বন্ধ না হলে কিন্তু এই দেশ
স্বাধীন হবে না। যদিও আমরা শুনি যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, কিন্তু দেশ যদি পুরোপুরি স্বাধীন করতে চাই তাহলে এখনো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে চাঁদাবাজিটা শেষ হয় নাই। বিভিন্ন জায়গায় এখনো চাঁদাবাজি চলছে। ওই দিন দেখলাম বাইতুল মোকাররমের সামনে কিছু ব্যবসায়ীরা বলতেছেন যে এখন আবার নতুন দল, নতুন অন্য একটা গ্রুপ, তারা তাদের কাছে 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা চাঁদা চাচ্ছে। এই চাঁদাবাজিটা বন্ধ করেন। বিশেষ করে এই চাঁদাবাজিটা প্রশাসনে, আমি প্রশাসনেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনাদের ভূমিকা কতটুক। এই যে চাঁদাবাজি হচ্ছে, আপনারা এখানে বাধা কেন দিচ্ছেন না? এই জন্য ডক্টর ইউনূস সাহেব কিন্তু আমাদের বাংলাদেশের একটা বড় সম্পদ। এই ডক্টর ইউনূস সাহেবকে সকলেই সাপোর্ট করা দরকার এবং সকলে মিলে আমাদের দেশটাকে সুন্দরভাবে সংস্কার করা দরকার বলে আমি মনে করি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।